আমার প্রিয় ছাত্রছাত্রী, যাদের আগামী 17ই জুন বেঙ্গলি অনার্সের এক্সাম রয়েছে সেমিস্টার 6-এর, তোমাদের CC14 পেপারের সাজেশানটা দিয়ে দিচ্ছি, লাস্ট টাইম সাজেশান। আজকের পরীক্ষা আশা রাখি তোমাদের ভালো হয়েছে সবার। তো এটা আজকে দেখতে লাগো। শর্ট প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, দেখে নিও সাল ওয়াইজ। দেখো, প্রথমে মডিউল 1 থেকে তোমরা যেগুলো একদম লাস্ট টাইম ইম্পর্টেন্ট আমি বলছি সেগুলো করবে। লোকসাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, যে কোনো দুটি ধারা নিয়ে আলোচনা করবে। পরের প্রশ্ন, লোক সংস্কৃতির সংজ্ঞা, বৈশিষ্ট্য। যদি শুধু বৈশিষ্ট্য দেয় তাহলে অন্তত 10টা বৈশিষ্ট্য লিখতে হবে। স্বরূপ, সীমাবদ্ধতা, এখানে পাটে পাটে করবে, তাহলে এগুলো যদি 5 নম্বরে আসে তাহলেও কাজে লেগে যাবে। আমি আমার এখানকার স্টুডেন্টদের এইভাবেই করিয়েছি, সাবহেডিং করিয়ে প্যারা। তারপর করবে লোক সাহিত্যের সাথে শিষ্ট সাহিত্যের পার্থক্য। তোমরা জানো যে তোমরা কিন্তু এবারে NAPর ফার্স্ট ব্যাচ যাচ্ছ 6M, তাই জন্য চাপটা একটু তোমাদের বেশি পড়বে, ঠিক আছে? তারপর থেকে পরের যারা আসবে একটু হালকা হবে, তারা একটা ধারণা পেয়ে যাবে। তো তোমরাও কমন পাবে যেগুলো বলছি, তবে একটু তুলনামূলকভাবে বেশি দেখতে হবে, তাহলেও অসুবিধা নেই। এই সেমিস্টারটা বা এই পেপারটা বিশেষ করে খুব সোজা, একটুখানি মন দিয়ে রিডিং দিয়ে নেবে, ব্যাস লিখতে হবে, মুখস্থ করতে যেও না। এগুলো একদম ঘরোয়া ঘরের কথা, ব্রত, এই সেজুতি, হেনা তেনা, প্রবাদ, এগুলো সবসময় তোমরা শুনেছো, এতদূর পড়াশুনো করেছো তো এগুলো তোমরা শুনেছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন করবে পুণ্যিপুকুর, মাঘমণ্ডল, সেজতি, এই 3টি ব্রত দেখে রাখবে। 5এও আসতে পারে, 3টে ব্রত সম্পর্কে আলোচনাও দিতে পারে। আর যে দুটো দেখবে সেটা হচ্ছে ব্রতের সংজ্ঞা দাও, ব্রতের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, যে কোনো একটি ব্রত আলোচনা করো। দেখো, এখানে যদি পুণ্যিপুকুরটা দিয়ে দাও হয়ে গেল, কি মাঘমণ্ডল হয়ে গেল একটা প্রশ্নের মধ্যেই। আচ্ছা, ব্রত কিভাবে সামাজিক ও পারিবারিক জীবনে পরিচয় পাওয়া যায়, এটা হয়ে গেল। আর একটা হচ্ছে লোক ও লোক সংস্কৃতির ধারণায় বারবার পরিবর্তন ঘটেছে, সংজ্ঞা পাল্টেছে, সে সম্পর্কে আলোচনা করো। এই দিয়ে দিলাম বড় প্রশ্ন 15 মার্কসের। এবার আসছি আমরা FM5, মানে ফুল মার্কস 5। দেখো, টাইপ, মোটিভ, একদম 1 নম্বর লিখে রাখো। নাম সংস্কার বা ট্যাবু, তারপর লোক সংস্কৃতি বা লোক বৈশিষ্ট্যের লোক সংস্কৃতি ও লোক বৈশিষ্ট্যের পার্থক্য, ঠিক আছে? তারপর লোক সাহিত্যের শ্রেণীবিভাগ। দেখো, প্রথমে বড় প্রশ্নে কিন্তু লোক সাহিত্যের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ বলে দিয়েছি, তাহলে ওখান থেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এবার হচ্ছে বাক সংস্কৃতির 5টি বৈশিষ্ট্য, পার্থক্যগুলো ভালো করে একটু করবে। লোক সংস্কৃতি ও লোক বিশ্বাসের সম্পর্ক লেখো, শাস্ত্রীয় ও লৌকিক ব্রতর সম্পর্ক লেখো। আবার দেখো, লোক সংস্কৃতি বলতে কী বোঝো, বৈশিষ্ট্য, বড় প্রশ্নে করছো, হয়ে গেল। লোক সংস্কৃতি ও পরিশীলিত সংস্কৃতির মধ্যে বৈশিষ্ট্য বা পার্থক্য, ঠিক আছে, হয়ে গেল। এইবারে চলে আসছি মডেল 2-তে। খুব তাড়াতাড়ি বলছি, ভিডিওটা যাতে বড় না হয়ে যায়। দেখো, লোক ছড়ার সংজ্ঞা দাও, ছড়ার বৈশিষ্ট্য, ছড়ার পাঠ্যান্তরের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, লৌকিক, বাংলা লৌকিক ছড়া চর্চায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, খুব 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 গুরুত্বপূর্ণ এবারের জন্য। পরের প্রশ্ন, লোক ছড়ায় যে সমাজ জীবন ধরা পড়েছে তা ব্যাখ্যা করো উদাহরণসহ। নেক্সট, ছড়ায় রাজনৈতিক প্রভাব আলোচনা করো। তো অনেকে বলবে যে এই পার্টটা করো, এই পার্টটা করতে হবে না, কিন্তু আমার স্টুডেন্টদেরকেও বলো বা আমার নিজস্ব একটা মতামত বা ধারণা থেকে আমি বলছি, কোনো কিছু বাদ দিও না, সব কিছু একবার করে দেখে যাও। প্রথম একদম তো এতটা রিস্ক নেওয়া ঠিক উচিত হবে না। এমনি তো দেখছো যে রেজাল্টগুলো কীরকমভাবে সাপ্লি আসছে, তা বলে কি তোমরা কিছু পড়ছো না, তা তো নয়, নাকি কমন পাচ্ছ না, তাও নয়। যে স্যার ম্যাডাম যার কাছেই পড়ো না কেন, সবাই একটা দায়িত্ব নিয়েই পড়ায় যাতে তোমরা ভালো রেজাল্ট করো। আর তোমরা যদি ভালো রেজাল্ট করো তাহলে তো আমাদেরই সুনাম হবে না। আর এই যে ভিডিওগুলো করি, তোমরা যদি একটু লাইক দাও, কোনো কমেন্টস করো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তো একটু আমরাও এগোতে সাহস পাই, বা আমরা তোমাদের পাশে আরও বেশি বেশি করে থাকতে পারি বা তোমাদের সাহায্য করতে পারি। তারপরে দেখো যে
ছড়ায় রাজনৈতিক প্রভাব বললাম। ছড়া ও ধাঁধার পার্থক্য, ছড়া ও প্রবাদের পার্থক্য, এগুলো কিন্তু 5 নম্বরেও এসে যাবে। তারপর খুব ইম্পর্টেন্ট, এটা হয়তো মনীন্দ্র কলেজে প্রজেক্টে দিয়েছিল, ছৌ নাচ বলতে কী বোঝো, এর বিশেষ বৈশিষ্ট্য ও ধারা সম্পর্কে আলোচনা করো। ছৌ নাচে মুখোশের ব্যবহার 5 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, আমি বলছি তারপরগুলো। তারপরে প্রশ্ন দেখো, বাংলা প্রবাদে পারিবারিক চরিত্র, সামাজিক ও সংসার জীবন কিভাবে ধরা পড়েছে আলোচনা করো। আর গম্ভীরা বলতে কী বোঝো, বিস্তারিত গম্ভীরার ওপর দেখবে। আর রায়বেশে, রায়বেশে কথার অর্থ কী, এটা 1 নম্বরেও আসবে শর্ট প্রশ্ন। লোকনৃত্য সম্পর্কে, হারানো ছন্দ ফিরে পাওয়ার প্রতিষ্ঠার সক্রিয়তা এই লোকনৃত্যে দেখা যায়, তা লেখো। যেভাবেই প্রশ্ন আসুক রায়বেশে আসলে কিন্তু এই উত্তরটাই লিখতে হবে। আচ্ছা, ধাঁধার উদ্ভব সংক্রান্ত মতবাদগুলি সম্পর্কে আলোচনা করো, ধাঁধার বৈশিষ্ট্যগুলি, বিশেষ করে বাংলা ধারার ওইগুলো। ঠিক আছে, এইবারে চলে আর একটা লাস্ট প্রশ্ন, প্রবাদের লক্ষ্য হলো মানব জীবনের সমালোচনা, মন্তব্যটি ব্যাখ্যা করো। হলো, এইবার চলে আসছে 5 নম্বর। দেখো 5 নম্বরে কিন্তু বড় প্রশ্ন যদি গুছিয়ে করো 5 নম্বরের জন্য কোনো সমস্যা হবে না। ধাঁধা শ্রেণীবিভাগ, প্রবাদ প্রবচনের পার্থক্য, স্টার দিয়ে নাও। রায়বেশ নৃত্যের বৈশিষ্ট্য, রায়বেশ করলেই পেয়ে যাবে। ছড়ার প্রকৃতি বৈশিষ্ট্য পেয়ে যাবে বড় প্রশ্ন থেকে। ধাঁধার মধ্যে প্রকৃতি বা গৃহস্থ জীবন কতটা ধরা পড়েছে। ঠিক আছে, ছৌ নাচে মুখোশের ব্যবহার আমি একটু আগে বললাম, এটা স্টার দিয়ে নাও। প্রবাদে লোক চিকিৎসার প্রভাব, এটাও স্টার দাও। প্রাচীনকালে ধাঁধার একটি সামাজিক মূল্য আছে, এখন কোথাও কোথাও সেরমভাবে নেই বা দেখা যায় না, কোথাও কোথাও আবার আছে, এটা সংক্ষেপে লেখো। এরপর একটা স্টার দাও। প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য, প্রবাদে রূপকের ব্যবহার সম্পর্কে আলোচনা করো। ধাঁধার উদ্ভব সম্পর্কে মতবাদ, প্রকৃতি বিষয়ক ও দেবদেবী বিষয়ক প্রবাদগুলি আলোচনা করো। তারপর একটা একটু বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, শাশুড়ি বইয়ের সম্পর্ক বাংলা প্রবাদে কিভাবে ফুটে উঠেছে তা লেখো। এটা বড় প্রশ্নে আসার প্রবাবিলিটি আছে, ছোটোতেও আছে, মানে এইটা ভালো করে করবে। বিভিন্ন বৃত্তিজীবী মানুষ, পরেরটা বলছি, বিভিন্ন বৃত্তিজীবী মানুষ যেভাবে প্রবাদের বিষয় হয়েছে তা আলোচনা করো। ব্যাস এই কটা। তবে বড় প্রশ্ন ভালো করে করলে আবারও বলছি এগুলো কোনো সমস্যা হবে না এবং 1 নম্বরের জন্যও পেয়ে যাবে। এবার চলে আসছি মডিউল 3-তে। মডিউল 3-তে দেখো 1 নম্বর একদম স্টার দিয়ে নাও। পশুকথার বৈশিষ্ট্য, পশুকথা লোককথার ভাণ্ডারকে কিভাবে সমৃদ্ধ করেছে তা নিজের ভাষায় লেখো। পশুকথা সেই যে পঞ্চতন্ত্রের যে গল্প টল্পগুলো আছে না, আমরা দেখি সব বাচ্চারা যে কার্টুনগুলো দেখে থাকে সেগুলো আর কি। তারপর দেখো 2 নম্বর স্টার দিয়ে নাও। ভাটিয়ালি গানের নামকরণ বিষয়ে নানা মুনির নানা মত, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, এটা শর্ট প্রশ্নেও থাকবে, মানে 5 নম্বরের। পরেরটা দেখো একই প্যাটার্নের প্রশ্ন হবে, বাংলা আঞ্চলিক লোকসঙ্গীত হিসাবে ভাওয়াইয়া বা এর বদলে আসতে পারে বাউল গানের পরিচয় দাও। আবার আর একটা এইভাবে আসতে পারে যে বাংলা আঞ্চলিক লোকসঙ্গীতের পরিচয় দাও। ঠিক আছে, পরের প্রশ্নটা স্টার দাও। লোককথার সংজ্ঞা, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য। তারপরেরটা স্টার। রূপকথা লোককথার ভাণ্ডারকে কিভাবে সমৃদ্ধ করেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এইবার চলে আসছি 5 নম্বরে। দেখো নীতিকথা, পশুকথা, লোককথার গঠন বৈশিষ্ট্য, উপকথা, বাউল গান, লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র, আর অভিপ্রায় বা মোটিভ। ঠিক আছে, লোককথার অভিপ্রায়, লোককথার প্রকৃতি পরিবেশ, লোককথার মোটিভ। আচ্ছা, এইবারে দেখো মৌহাপালা, যারা মৌহাপালা করবে আমি বলবো করো, একবার রিডিং দাও, কোনো একদম সরল গল্পের মতো। মৌহাপালার বড় প্রশ্নের মধ্যে করো সমাজচিত্র, মৌহা আর নদ্দা চরিত্র বা নদের চরিত্র, রোম্যান্টিকতা, প্রেম মনস্তত্ত্ব, নাট্য লক্ষণ। আমাদের এখানে কোনো সেমিস্টার অফ হয় না বলে ওদের কিন্তু সব দিকটা কভার করা হয়েছে এবং সব কিছু বিস্তারিত আলোচনা করে করানো হয়েছে। আচ্ছা, 5 নম্বরের জন্য করবে মৌহাপালা থেকে হুমড়া বেদে, মৌহা যে পালিত পিতা, নদ্দার মা, মৌহার সই যে পালঙ্ক, চিঠির ব্যবহার, উপন্যাসের লক্ষণ এবং বারোমাসী বা বারোমাসা।
খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্ন কটা কমন পাবে, ভয় পাওয়ার কিছু নেই, ভরসা রাখতে পারো। ঠিক আছে, এখন প্রচলিত কথাটা আমি আর নাই বা বললাম, এটাই বলবো, ভয় নেই, ভরসা রাখতে পারো। ঠিক আছে, তাহলে এগুলো বলা রইলো। কালকে ভালো হোক সবার পরীক্ষা, সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। শুভরাত্রি।